হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে আবার অনেক অনেক স্বাগত। আজকে আমরা তড়িৎ প্রবাহ চ্যাপ্টারের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় তাকে নিয়ে আলোচনা করব। এবং আজকে তার প্রথম পর্বে আমরা শ্রেণী ও সমান্তরাল সমবায় নিয়ে যে সমস্ত কমপ্লেক্স সার্কিটগুলো হয়, যেখানে ইন্ডিভিজুয়ালি শ্রেণী বা সমান্তরালকে হয়তো চেনা যায় না, কিন্তু ওর মধ্যে আসলে ওটাই আছে, সেই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তা নিয়ে আলোচনা করব। শুরু করব একদম বেসিক কনসেপ্ট জায়গা থেকে, যে তুল্যরোধ জিনিসটা কি, এর প্রয়োজনীয়তা কি। দেখো, তুল্যরোধ আমরা ছোটবেলায় পড়েছি শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুরকম হয়। ওকে, এখন প্রশ্ন হলো যে যে সমস্ত কমপ্লেক্স সার্কিটগুলো তৈরি হয় সেখানে তো স্যার এই শ্রেণী বা সমান্তরাল সমবায়কে খুঁজে পাই না, তাহলে সেখানে আগে ফার্স্ট খুঁজে পাবো কি করে? যদি একবার খুঁজে পেয়ে যাই তাহলে তো ফর্মুলা দিয়ে অ্যান্সার সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। তো সেটা বোঝার জন্য ফার্স্ট আগে দেখে নাও যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি বিষয়টা কমন থাকে, যেটা আমি খুঁজে পেয়ে গেলে বুঝতে পারবো যে এরা শ্রেণীতে আছে না নেই। ধরলাম এই সমবায়ের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা হবে তাকে আমি এইভাবে লিখতে পারি VA, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এই পয়েন্টের ভোল্টেজকে যদি আমি VA বলি, এইখানের ভোল্টেজ VA, এবং এই পয়েন্টের ভোল্টেজ বললাম VB। একই রকমভাবে ওই আই কারেন্টটা R2 এর মধ্যে দিয়েও যাবে, যেহেতু শ্রেণীতে আছে, তাহলে এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ আবার পড়বে, এবং যেটাকে আমি হিসাব করে দেখলাম, করার পর আমি এই পয়েন্টটাকে বললাম VC। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই যে VA আর VB কারেন্টটা যেহেতু এদিকে যাচ্ছে, তার মানে অবশ্যই VA VB এর থেকে বড়, এক নাম্বার। তাহলে এদের বিয়োগফলটা কত? বিয়োগফল হচ্ছে I ইন্টু R1, এবং VB VC এর থেকে বড় আবার একই রকম কারণে, তাহলে VB মাইনাস VC, দ্যাট ইজ I ইন্টু R2। বেশ, কিন্তু একটা সার্কিটের মধ্যে থেকে আমরা বুঝবো কি করে যে দুটো রোধ শ্রেণীতে আছে? দেখো, এখানেই খেয়াল করো, এই যে পয়েন্টটা পেয়েছো, এই পয়েন্টটা দুটো রেজিস্ট্যান্সের জন্যই কমন। মানে আমি যদি যে কোনো কমপ্লেক্স সার্কিটের মধ্যে বিভিন্ন পয়েন্টের ভোল্টেজগুলোকে আগে বুঝে একটা লিখে নিই, এখন এই দুটো রোধ যেহেতু শ্রেণীতে আছে তার জন্য এদের মিডল পয়েন্টের ভোল্টেজ দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। মানে এই R1 এর মধ্যেও একটা এন্ডে ভোল্টেজ VB, R2 এর জন্যও একটা এন্ডের ভোল্টেজ VB। তার মানে এই দুটো রেজিস্ট্যান্স শ্রেণীতে আছে বলেই এটা কিন্তু হচ্ছে। আরেকটা পয়েন্ট মনে রাখবে, এই দুটো পয়েন্টের মাঝখানে যেখানে কমন ভোল্টেজ হচ্ছে, সেই ভোল্টেজের পয়েন্টে যেন কোনো জাংশন না থাকে। মানে আমি এই পয়েন্ট থেকে আমি যদি এরকম একটা কাজ করি, একটা তার এরকম দেখিয়ে দিলাম যে তারটা এদের জাংশনে আছে, তাহলে কিন্তু এরা শ্রেণীতে হবে না। এবার চলে আসি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় মানে এক্ষেত্রে ভোল্টেজটা আবার ইকুয়াল। এইখানের ভোল্টেজ যদি VA বলি, এখানের ভোল্টেজ VB, ঠিক একই রকম কারণে একটু আগে যেটা আমরা বুঝলাম যে এদের মধ্যে এখানটায় তো কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই সব কটা পয়েন্টে ভোল্টেজ একই থেকে যাচ্ছে। একই রকমভাবে এখানেও VB 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 VB। এইখানে বিভিন্ন তারের মধ্যে দিয়ে কারেন্ট হয়তো ডিফারেন্ট, দ্যাট ডিপেন্ডস অন দ্য রেজিস্ট্যান্স ভ্যালু, কিন্তু ভোল্টেজ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য তার দু প্রান্তে সমান সমান। তার মানে এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজ VA আর VB, ঠিক একই রকমভাবে R4 এরও অ্যাক্রসে ভোল্টেজ VA অ্যান্ড VB। এই কনসেপ্টটা মাথায় রেখো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তাদের একটা কমন ভোল্টেজ থাকবে, এবং যে পয়েন্টটা কমন থাকবে সেখানে কোনো অন্য জাংশন বা অন্য কোনো তার যুক্ত নেই। আর যদি সমান্তরাল সমবায় হয় তাহলে ওই রেজিস্ট্যান্সের দু প্রান্তের ভোল্টেজ আরেকটা রেজিস্ট্যান্সের জন্য একই থাকবে। ওকে, এবার আমরা কমপ্লেক্স সার্কিটগুলোতে চলে যাচ্ছি। দেখি এবার আমরা এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে করতে পারি কিনা। এখানে আমরা এই যে সার্কিটটা দেখছি, ধরলাম এ পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে VA এবং বি পয়েন্টের ভোল্টেজ VB। এখন এরপরই একটা রেজিস্ট্যান্স আছে 1 কিলো ওহম, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ চেঞ্জ হয়ে গিয়ে এটাকে আমি লিখছি VC, আবার চেঞ্জ হচ্ছে VD, এটা আবার চেঞ্জ হয়ে গিয়ে VE VF VG অ্যান্ড VH। এবার তোমরা জানো যে এই যে বি পয়েন্টটা, তার এই তারের মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এই যে VH লিখেছিলাম এটাও VB হবে, এটাও VB, ঠিক একই কারণে এটাও VB। বাকিগুলো চেঞ্জ হচ্ছে না কারণ তাদের আগে রেজিস্ট্যান্স আছে। এবার দেখো, এই 1 কিলো ওহম আর 1 কিলো ওহমকে কি তোমরা শ্রেণীতে আছে বলে বলবে?
না, বলবে না। কারণ যদিও এদের মধ্যে একটা কমন পয়েন্ট আছে, কিন্তু সেই কমন পয়েন্টের সঙ্গে আরেকটা জাংশন যুক্ত আছে, আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে জাংশন যুক্ত আছে। তাই এখানে আমরা এই 1 কিলো ওহম, এই 1 কিলো ওহমকে শ্রেণীতে আছে বলবো না। ওকে, এরপরে ঠিক এই পয়েন্টটাকে দেখি, এখানেও আরেকটা জাংশন আছে, তাহলে এটাকেও শ্রেণী সমবায় বলা যায় না। ভিই পয়েন্টটা দেখো, এইখানে কিন্তু কোনো জাংশন নেই। এইখানে এই দুটো রেজিস্ট্যান্স 1 কিলো ওহম 1 কিলো ওহমের জন্য এই 2 পয়েন্টেই ভোল্টেজ সিমিলার, তাহলে এই রেজিস্ট্যান্স দুটোকে আমরা শ্রেণী সমবায় বলতে পারি। এবার আমরা যেহেতু সার্কিটের মধ্যে শ্রেণী সমবায়কে খুঁজে পেয়ে গেলাম, এখান থেকেই আমরা সার্কিটটাকে রিজলভ করা শুরু করব। তাহলে ফার্স্ট এই দুটো রেজিস্ট্যান্সকে নিয়ে আমরা ভাবছি, এরা হচ্ছে শ্রেণী সমবায় আছে। তাহলে 1 কিলো ওহম প্লাস 1 কিলো ওহম, তো আমি এদের তুল্য রোধকে R1 নাম দিলাম। R1 ইকুয়ালস হয়ে যাচ্ছে 1 + 1, দ্যাট ইজ 2 কিলো ওহম। এবার এই তুল্য রোধকে ওই জায়গায় যদি বসিয়ে নিই, তাহলে এই সার্কিটটা নতুন একটা ফর্মে চলে আসবে। দ্যাট ইজ একটা রেজিস্ট্যান্স যার ভ্যালু 2 কিলো ওহম, এবং সেই রেজিস্ট্যান্সটা এখন এই 2 কিলো ওহম আরেকটা রেজিস্ট্যান্সের সঙ্গে দেখো সমান্তরালে আছে। কেন সমান্তরালে? একটু আগেই আমরা কনসেপ্টটা বুঝে নিয়েছি যে এক্ষেত্রে এই 2 কিলো ওহম, এই 2 কিলো ওহমের অ্যাক্রসে 2 পয়েন্টের ভোল্টেজটাই সিমিলার। তাহলে এদেরকে এরপর আমরা করব। সো R2 ইজ ইকুয়ালস টু, এখানে আমি R2টাকে তুল্য রোধ ধরে নিলাম, 1 ডিভাইডেড বাই 1 বাই এই রেজিস্ট্যান্সটা, অ্যান্ড প্লাস 1 ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্সটা, সো 1 বাই 1, দ্যাট ইজ 1 কিলো ওহম। এবার এই দুটো রেজিস্ট্যান্সকে নিয়ে আমি আরেকটা তুল্য রোধ পেলাম, R2 যার নাম। এখন নতুন পিকচারটা তাহলে কি হলো? পিকচারটা হলো এই R2 তার সঙ্গে 1 কিলো ওহম এখন শ্রেণীতে আছে। কেন শ্রেণী বললাম? ঠিক একই রকম কারণে, যেখানে একটু আগে আমরা দেখেছিলাম যে এই 1 কিলো ওহমের সঙ্গে এই নতুন যে R2 বার করলাম, তারা একটা জাংশন পয়েন্ট আছে, যে পয়েন্টের ভোল্টেজ দুটোর জন্যই সমান, কিন্তু এই পয়েন্টে অন্য কোনো লাইন নির্গত হয়নি, তাহলে এরা শ্রেণীতে আছে। তাহলে এদেরকে নিয়ে আমি তুল্যরোধ আবার বলছি, সেটা হচ্ছে R3 ইকুয়ালস টু 1 + 1, দ্যাট ইজ 2 কিলো ওহম। এবং এই দুটো রেজিস্ট্যান্সকে আবার সরিয়ে দিয়ে আরেকটা আমি পাচ্ছি কম্বিনেশন, এবং সেখানেও যদি আবার অ্যাপ্লাই করি, তাহলে এই 2 কিলো ওহম এবং R3 এরা পরস্পর প্যারালালি থাকায় তুল্যরোধ এটাকে এবার আমি R4 বলছি, 1/2 প্লাস 1/2, দ্যাট ইজ আবার 1/1, দ্যাট ইজ 1 কিলো ওহম। এবং এই 1 কিলো ওহম এখন এই 1 কিলো ওহমের সঙ্গে শ্রেণীতে যুক্ত থাকবে। তাহলে এদের তুল্যরোধ যেটা হবে সেটাই হচ্ছে ফাইনালি আমাদের তুল্যরোধ। তাহলে R5, যেটা হচ্ছে এই A আর B পয়েন্টের মধ্যেকার তুল্যরোধ R ইকুইভ্যালেন্ট, ইজ ইকুয়ালস টু 1 + 1 কিলো ওহম, দ্যাট ইজ 2 কিলো ওহম। ওকে, তাহলে আমরা এই যে তুল্যরোধ নির্ণয় করলাম, আমি বলেছিলাম যে তুল্যরোধের প্রয়োজনীয়তা কি। দেখো, এই যে বিশাল বড় সার্কিট, কমপ্লেক্স সার্কিট, তার মধ্যে একাধিক রেজিস্ট্যান্স ইউজ হয়েছে এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য আলাদা আলাদা করে খরচা করতে হয়েছে, সার্কিটটা বড় হয়ে গেছে। তুল্যরোধ নির্ণয় করার মাধ্যমে এই বিশাল বড় সার্কিটকে সরিয়ে দিয়ে আমি কেবলমাত্র একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারছি, এবং ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও একই কারেন্ট যাচ্ছে। তো আমি ধরে নিই যদি এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেত, এখন এই পুরো কম্বিনেশনটাকে সরিয়ে দিয়ে এই আর ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করলেও এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ারই কারেন্ট যায়, তাহলে এই কম্বিনেশনটাকে একে অপরের তুল্য বলা হবে। তাহলে এতে আমার হেল্প কি হচ্ছে? 1 নম্বর হেল্প, জায়গাটা ছোট হয়ে গেল, অনেক সিম্পল হলো। এবং দ্বিতীয় নম্বর, খরচটা কমে গেল, তাহলে আমার অনেক বেশি সাশ্রয় হলো। এই দুটো কারণে ইকুইভ্যালেন্ট সার্কিট খুবই প্রয়োজনীয় জানা। চলো এবার আমরা সেকেন্ড কমপ্লেক্স সার্কিটে চলে যাই, যেখানে আবার আমাদেরকে ওই শ্রেণী ও সমান্তরাল সমবায় ফার্স্ট খুঁজে নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে তুল্যরোধের। তো এখানে একটু আগে দেখা সার্কিটের মতোই প্রায় একই রকম, কিন্তু এখানে আবার এই রেজিস্ট্যান্সগুলো আছে। তার মানে বুঝতে পারছি যে এই যে ডিফারেন্টভাবে আমি ভেঙেছিলাম, এখানটায় আমি VA বলেছিলাম, এটাকে VC, VD, VE, VF, এটা আবার VB এর সঙ্গে সমান হয়ে গেছিল, কারণ এখানে রেজিস্ট্যান্সগুলো ছিল না, কিন্তু এখন আর সমান হচ্ছে না। এখন এরা VF, VG অ্যান্ড VHটা হয়ে যেতে পারে VB, কারণ এদের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই বলে আরেকটু কমপ্লেক্স হয়েছে। তো এখানে আমরা আবার চুজ করব কি করে? দেখো, এই 5 ওহম, 5 ওহম আর 10 ওহম, এই তিনটে রোধ, এই তিনটে রোধের মধ্যে
যে জাংশনগুলো আছে, যেমন এই একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোর ক্ষেত্রে ভোল্টেজ যেটা সেটা এই 5 ওহমও ক্যারি করছে, এই 5 ওহমও ক্যারি করছে, এবং এই পয়েন্টে অন্য কোনো তার যুক্ত নেই। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স শ্রেণীতে আছে, এবং এই ভিএফ পয়েন্টটা এই 5 ওহম 10 ওহম দুজনেই ক্যারি করছে। তাহলে এই তিনটেকেই আমরা বলতে পারি পরস্পরের সাথে শ্রেণী সমবায় আছে। এবং যেহেতু এখানে আমরা চিনে গেলাম, তাহলে এখান থেকেই আমরা স্টার্ট করব। তাহলে এখান থেকে আমরা বলে নিচ্ছি R1 এই তিনটের ইকুইভ্যালেন্ট, তাহলে 10 + 5 + 5 দ্যাট ইজ 20 ওহম। এবার এই যে R1 পেলাম, সেই R1 এর সঙ্গে এই 5 ওহম, এদের দুটো এন্ডেরই পোটেনশিয়াল সমান সমান, ভিডি আর ভিজি, তাহলে এরা সমান্তরালে আছে। তাহলে এদের জন্য তুল্যরোধকে আমি R2 বলছি। R2 = 1 / 1 এই 5 ওহম প্লাস 1/R1, যেটা একটু আগে পেলাম 20, তাহলে 1/5 প্লাস 1/20, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু, হিসাব করলে হচ্ছে 20 and 4 + 1, দ্যাট ইজ 20/5, দ্যাট ইজ 4 ওহম। তাহলে আমরা এইটুকুনি পার্টের জন্য তুল্যরোধ নির্ণয় করে ফেললাম। আবার দেখো, এই যে R2 বার করলে, সেই R2টা এইখানে বসছে, এইগুলো সমস্ত রেজিস্ট্যান্সগুলো সরিয়ে বসছে। এখন এই 10 ওহম R2 আর 10 ওহম এরা পরস্পর আবার সেই আগের মতন শ্রেণী সমবায় থাকছে। তাহলে এখানে আবার যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানটায় আমি নতুন আরেকটা পেলাম, R3 = এই 10 ওহম প্লাস এখানে R2 প্লাস 10 ওহম। R2 কত বেরিয়েছে? দ্যাট ইজ 4। সো 10 + 4 + 10, দ্যাট ইজ 24 ওহম। একই রকমভাবে এই R3 এর সঙ্গে আবার এই 24 ওহম, যেটা এই VC VH এর মধ্যে আছে, সেটা আবার সমান্তরালে আছে। তাহলে এর জন্য আবার ক্যালকুলেশন করি। R4 = 1 / 1/24, এবং R3 সেটাও যেহেতু 24, তাহলে 1/24, দ্যাট ইজ 1/2/24, দ্যাট ইজ 24/2, অ্যান্ড দ্যাট ইজ 12 ওহম। এবার দেখো, এই পুরো বিষয়টা আমরা অলরেডি ক্যালকুলেশন করে ফাইনালি পেয়ে গেলাম R4, এবং এই R4টা তাহলে এই 5 ওহমের সঙ্গে শ্রেণীতে থাকছে। তাহলে ফাইনালি আমরা যে R ইকুইভ্যালেন্টটা পেলাম সেটা কি হচ্ছে? R ইকুইভ্যালেন্ট হচ্ছে এই 5 ওহম প্লাস লাস্ট যেটা পেয়েছি R4, তাহলে 5 + 12, 17 ওহম। তার মানে এ আর বি পয়েন্টের মধ্যেকার তুল্যরোধ হয়ে গেল 17 ওহম। তা প্রসেসটা কি দেখলে? প্রসেসের মধ্যে ফার্স্ট তুমি খুঁজে নাও যে ওইখানে শ্রেণী সমবায়টা প্রথম কোথায় পাচ্ছ খুঁজে, বা সমান্তরাল সমবায় যদি হয় সেটা প্রথম কোথায় খুঁজে পাচ্ছ, সেখান থেকে স্টার্ট করো। এরপর এক এক করে এগোতে থাকো, তাহলে দেখবে ফাইনালি তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবে অনেক সহজে, অল্প কয়েকটা স্টেপের মধ্যে। এবং এই যে আমি R1 R2 R3 R4 বা এই যে স্টেপগুলো করেছি, এগুলোকে তুমি এক এক করে প্রত্যেকটা ধাপে ধাপে লিখে ফাইনাল রেজাল্টে পেয়ে যাও, তাহলে তোমার অ্যান্সারও হয়ে যাচ্ছে। চলো এরপরের অঙ্কটা দেখি। আরেকটু কমপ্লেক্স সার্কিট নাম্বার 3। এখানে চেনাটা খুব জটিল মনে হচ্ছে না, এখন আর নিশ্চয়ই তোমাদের অতটা অসুবিধা হবে না, যেহেতু বুঝে গেছো। দেখো এই পয়েন্টটা ফার্স্ট আমি এইখানে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, আমি আর ভাঙছি না, তুমি অলরেডি বুঝে গেছো ব্যাপারটা। এই পয়েন্টে যে পোটেনশিয়ালটা হবে, সেই পোটেনশিয়ালটা এই 2 ওহম এই 2 ওহম দুজনেই ক্যারি করছে, এবং এই পয়েন্টে অন্য কোনো জাংশন নেই, যেখানে অন্য কোনো তার যুক্ত আছে সেরকম কিছু নেই। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স শ্রেণীতে আছে। তাহলে এই দুটোর জন্য আমি ক্যালকুলেশন ফার্স্ট করে নিই। দ্যাট ইজ R1 = 2 + 2, 4 ওহম। এবার এই 4 এর সঙ্গে দেখো এই যে 4 ওহম, এটা সমান্তরালে আছে। কেন? কারণ এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এই 4 ওহম আর এই দুটোর জন্য তুল্য R1, দুটোর জন্যই কমন। তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়, এরা সমান্তরাল আছে ধরে নিতে পারি। তাহলে এই জন্য আমি যদি তুল্যরোধ বলি, সেটাকে R2 বললাম। R2 = এটার জন্য 4 ছিল, এটার জন্য 4, তাহলে এটা সিম্পলি আমি বলে দিতে পারি 4/2 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 2 ওহম। একটু আগে আমরা দেখেছি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধ যদি সমান হয়, তাহলে সেই রোধগুলোর যে কোনো একটার মান ডিভাইডেড বাই কতগুলো রোধ। যেহেতু এখানে 4 ওহম,
হচ্ছে রোধের মান, আর টোটাল দুটো রোধ আছে, তার জন্য আমি 4/2 করে দিলাম, নিয়ে অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, এবার দেখো এই যে R2 পেলাম, এই R2-র সঙ্গে এই 2 ওহমটা আবার শ্রেণীতে আছে। তাহলে এইটুকুনির জন্য আমি এবার R3 ক্যালকুলেশন করে নিই। R3 is equals to 2 plus 2, that is 4 ওহম। আবার এই 4 ওহমের সঙ্গে এই যে 4 ওহম, সেটা আবার দেখো প্যারালালি আছে। বোঝা যাচ্ছে এবার দেখো, কারণ কমন পোটেনশিয়াল, এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো, তাই না? তাহলে এবার আমরা এটাকে R4 বলছি। R4 is equals to, তাহলে 4/2 আবার, তাহলে 2 ওহম। এবং এই 2 ওহমের সঙ্গে আবার দেখো এই 2 ওহম শ্রেণীতে আছে, এবং এইটা হচ্ছে তাদের কমন পোটেনশিয়াল, এবং এই পয়েন্টে অন্য কোনো রেজিস্ট্যান্স যুক্ত নেই। তাহলে এই 2 আর R4 কে নিয়ে আমি আবার আরেকটা বার করছি, R5, দ্যাট ইজ 2 plus 2, 4 ওহম। এবং এই 4-এর সঙ্গে আবার এই 4টা সমান্তরালি আছে, আবার করি R6 is equals to 4/2, কারণ এটাও 4, আর তুল্যর যেটা R5 বেরিয়েছে সেটাও 4 ছিল, সো 2 ওহম। এবং এই 2 এর সঙ্গে এবার ভালো করে দেখো, এই যে এতদূর পর্যন্ত আমার করা হয়ে গেল, তাই না? মনে রাখবে যে যেখানে আমি দাগ টানছি সেখান থেকে ডান দিকের পার্ট যেটা করেছি সেগুলো সব করা হয়ে গেছে, সেই সমস্ত রেজিস্ট্যান্সগুলো সরিয়ে আমি কেবলমাত্র একটা একটা দিয়ে প্রকাশ করছি। তার মানে এখন কি, এখন এই যে বাঁ দিকে রেজিস্ট্যান্সগুলো যা আছে আছে, আর ডান দিকে কেবলমাত্র একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে R6। এবং এই R6 এর সঙ্গে এই 1 ওহমটা এখন শ্রেণীতে আছে। ক্লিয়ার? দেখো এই পয়েন্টটা হচ্ছে তাদের সেই কমন পয়েন্ট। তাহলে এই R6 কে আর 1 ওহমকে নিয়ে আবার আরেকটা তুল্য রোধ করে নিচ্ছি, এটাকে আমি আবার R7 বলছি। R7 ইকুয়ালস টু, তাহলে 1 প্লাস এখানে বেরিয়েছে R6 2, তাহলে হচ্ছে 3 ওহম। এবং এই 3 ওহমের সঙ্গে আবার এই 3 ওহম দেখো প্যারালাল, কারণ কমন পয়েন্ট হচ্ছে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। সো এইটার জন্য আবার R8 বার করি, R8 ইকুয়ালস টু, তাহলে এই দুটোর জন্যই দেখো 3 আর 3 বেরোচ্ছে, তাই না? তাহলে 3/2, দ্যাট ইজ 1.5 ওহম। এবং এই 1.5 ওহমের সঙ্গে এই 1 ওহম, এটা দেখো শ্রেণীতে হচ্ছে, একটাই মাত্র জাংশন পয়েন্ট যেটা দুটোর জন্যই কমন। তাহলে ফাইনালি এ আর বি এর মধ্যে যে তুল্য রোধটা হলো সেটা হচ্ছে কি, একটা রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস এই R8, দ্যাট ইজ 1.5, 2.5 ওহম। এই হয়ে গেল এই কমপ্লেক্স সার্কিট তার তুল্য রোধ। কি প্রসেস খেয়াল করলে? মনে রাখবে প্রসেসটা, যে প্রথমে আগে শ্রেণী বা সমান্তরাল সমবায় যদি কোথাও থাকে সেটাকে খুঁজে বার করো এবং ওখান থেকে করা স্টার্ট করো। এক এক করে স্টেপে স্টেপে এগোবে এবং আলটিমেটলি তোমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করে ফেলতে পারবে। চলো, কত সহজে করতে পারছো। এবার আমরা কমপ্লেক্স সার্কিট নাম্বার 4, এটা আরেকটু জটিল, দেখতে জটিল, করতে অসুবিধা নেই, এবার তোমরা বুঝতে পারছো। চলো এটা দেখি কিভাবে করা যায়। এখানে এই 1 কিলো ওহম, 2 কিলো ওহম আর 1 কিলো ওহম, এরা শ্রেণীতে না সমান্তরালে আছে, তোমরা বুঝতেই পারছো। এদের মধ্যে কমন পয়েন্ট এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে একটা আছে যেখানে অন্য কোনো জাংশন নেই, তার মানে এই দুটো শ্রেণীতে। আবার একই রকমভাবে 2 আর 1 কিলো ওহম, এখানেও কোনো জাংশন পয়েন্ট তৈরি হচ্ছে না, কিন্তু এর পরবর্তী এই পয়েন্টটা বা এই পয়েন্টের মধ্যে অনেকগুলো জাংশন যুক্ত হয়েছে। তাহলে এই পয়েন্টগুলোকে আমি বাদ দিচ্ছি। তাহলে এই তিনটেকে নিয়ে একটা শ্রেণী সমবায় তৈরি হয়েছে। তাহলে তুল্যরোধ কি, R1 নাম দিলাম, 1 plus 2 plus 1, দ্যাট ইজ 4 কিলো ওহম। এবার এই 4 কিলো ওহমের সঙ্গে এই পাশে থাকা 4 কিলো ওহম সমান্তরালে আছে, তার কারণ এদের দুটো পয়েন্টই কমন। তাহলে এদের জন্য সমান্তরাল সমবায় আমি যদি ক্যালকুলেশন করি, দ্যাট ইজ R2 বললাম, এবং এটাও 4 এটাও 4, সো 4/2, দ্যাট ইজ 2 কিলো ওহম। এবার আমি নেক্সট জায়গায় যাব, কিন্তু যেতে গিয়ে অসুবিধায় পড়ছি। কিরকম? এখানে আমি যে দুটো জাংশন পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এর মধ্যেই তো আমি বললাম R2 আছে, কিন্তু এর বাঁ দিকে দেখো, এর বাঁ দিকে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এবং তাদের মধ্যে এখানে একটা জাংশন আছে যে জাংশনে অন্য কোনো রেজিস্ট্যান্স যুক্ত নেই। তাহলে তুমি কি এর পরের স্টেপটা, এদিকে যাওয়ার আগে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে এরা শ্রেণীতে আছে। তাহলে এই দুটোকে আগে সলভ করে বার করে নাও, এবং তার সঙ্গে এই ডান দিকে যেটা R2 নির্ণয় করলে তা প্যারালালে আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার?
তাহলে ফার্স্টই আমি এটা বার করে নিচ্ছি, তুল্যরোধটা কত হচ্ছে, এই দুটোর জন্য হচ্ছে 2 + 2 দ্যাট ইজ 4 কিলো ওহম। তাহলে এই 4 কিলো ওহমের সঙ্গে ডান দিকে যে R2টা বার করেছি তারা সমান্তরালে আছে, কারণ তাদের জন্য দুটো কমন পয়েন্ট, পোটেনশিয়াল পয়েন্ট আমি পাচ্ছি। তাহলে এটার জন্য আমি এবার এইখানে শেষ করছি। R3 = হবে 1 ডিভাইডেড বাই, এখানে রোধ দুটো আলাদা আলাদা, দেখো এখানে এই বেরিয়েছে 4 কিলো ওহম আর এই ডান দিকে R2 বেরিয়েছে 2 কিলো ওহম। সো 1 ডিভাইডেড বাই 1/4 প্লাস 1/2, তাহলে এদের তুল্য রোধ হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই, এটাকে আমি 4, 1 + 2, সো 4/3, এই হয়ে যাচ্ছে R3। ওকে, এবার দেখো এই যে R3 পেলে, সেই R3-র সঙ্গে এই 1/3 কিলো ওহম এখানটা একটা পয়েন্ট তৈরি করছে, এই জাংশন পয়েন্টে অন্য কোনো তার যুক্ত নেই। আবার এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটাও কমন পয়েন্ট, কিন্তু ওখানেও কোনো জাংশন যুক্ত নেই। তার মানে এই 1/3 আর এখানে যেটা পেলাম R3 দ্যাট ইজ 4/3 এবং এই 1/3, এই তিনটে রেজিস্ট্যান্স এরা কি অবস্থায়, শ্রেণী সমবায়ে আছে। ওকে, তাহলে এদেরকে নিয়ে আমি শ্রেণী সমবায় তৈরি করলে আমি এখানটা লিখে নিচ্ছি, এটাকে আমি নাম দিচ্ছি R4 = তাহলে 1/3 প্লাস R3 যেটা হচ্ছে আবার 4/3 প্লাস এইখানে আছে 1/3, সো এদের জন্য হয়ে যাচ্ছে টোটাল 6/3 কিলো ওহম দ্যাট ইজ 2 কিলো ওহম। R4 বেরিয়ে গেল। এবার দেখি এই R4 এর সঙ্গে এই ডান দিকের পার্টটা পুরো R4, এই R4 এর সঙ্গে দেখো এই 1 কিলো ওহম 1 কিলো ওহম কিভাবে আছে, দেখো এইখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের এন্ড দুটোর সঙ্গে এই R4 এর এন্ডগুলো কমন আছে, তার মানে তাদের সঙ্গে প্যারালালি আছে। কিন্তু এই 1 কিলো ওহম 1 কিলো ওহম এরা কিরমভাবে আছে, এরা শ্রেণীতে আছে। তাহলে আগে এই শ্রেণী সমবায়ের থেকে একটা তুল্যরোধ আমাকে ক্যালকুলেশন করে নিই আগের মতন। এই দুটোর জন্য কত হচ্ছে, সিম্পল এটা হয়ে যাচ্ছে 2 কিলো ওহম, শ্রেণীতে আছে বলে। তাহলে এই 2 কিলো ওহমের সঙ্গে এই R4 যেটা আমি ক্যালকুলেশন করলাম সেটা সমান্তরালে আছে। শুধু তাই নয়, দেখো এই 1 কিলো ওহমের সঙ্গেও সমান্তরালে আছে, দুটো এন্ডেই পোটেনশিয়াল সমান সমান। তাহলে এদের তিনটের জন্য আমি যদি তুল্যরোধ বার করে নিই, কি হচ্ছে, এই তিনটেকে নিয়ে আমি তুল্যরোধ ক্যালকুলেশন করছি এবং এর নাম দিচ্ছি R5 = 1 ডিভাইডেড বাই 1/1, এইটার জন্য 1 কিলো ওহমের জন্য 1 প্লাস 1 বাই এই দুটোর জন্য পেয়েছি কত 2, তাহলে 1/2 প্লাস 1/R4 যেটা পেয়েছি সেটাও 2, তাহলে 1 ডিভাইডেড বাই এই দুটোর জন্য 1 হচ্ছে প্লাস 1, সো 1/2, তাহলে R5 হয়ে গেল 1/2 কিলো ওহম। এবার এই 1/2 কিলো ওহম সঙ্গে এই 2 কিলো ওহম যেটা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে একটাই কমন পয়েন্ট আছে এবং এখানে অন্য কোনো জাংশন যুক্ত নেই, তাহলে এরা শ্রেণীতে আছে। তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ যেটা হবে সেটা হচ্ছে R equivalent = 2 plus half কিলো ওহম দ্যাট ইজ 2.5 কিলো ওহম। ওকে, এই হয়ে গেল তুল্যরোধ নির্ণয়ের কৌশল। আজকে যে ট্রিক্সটা শিখলে সেখানে আমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়কে নিয়ে যে সমস্ত কমপ্লেক্স সার্কিটগুলো তৈরি হয়, যেখানে হয়তো ইন্ডিভিজুয়ালি শ্রেণী সমান্তরালকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটু ভালো করে ট্রিক্স মেনটেন করে চললেই শ্রেণী বা সমান্তরালকে খুঁজে পাওয়াটা কোনো ব্যাপারই হয় না, এবং তারপর স্টেপে স্টেপে আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবো যত কমপ্লেক্স সার্কিটই হোক না কেন। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা এই পার্টটা বুঝে, আমাদের নেক্সট পর্বে আমরা দেখবো যে আরো কমপ্লেক্স সার্কিট যেখানে আমরা শ্রেণী সমান্তরালের সাথে সাথে আরো কিছু এমন কম্বিনেশন পাবো যেখানে আলাদাভাবে শ্রেণী বা সমান্তরালকে করা যাবে না, সেই সমস্ত জায়গায় কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকটা ক্লাস দেখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই কমপ্লেক্স সার্কিট রিলেটেড আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না যদি তোমরা এই কমপ্লিট সিরিজটা দেখে ফেলো। তো আজকের জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা যারা এখনো টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটাকে অল করে দিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই লাইক ও শেয়ার বাটনটাকে ক্লিক করে তোমাদের এই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করো। আজকের মতন এখানেই শেষ, টাটা, বাই বাই।